সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, এই সমসাময়িক সময়ে ডেঙ্গু অনেকটাই প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে চিকেনগুনিয়া। আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে আমাদের ডেঙ্গু হয়েছে নাকি চিকেনগুনিয়া। আজ আমরা কথা বলবো চিকেনগুনিয়া ও সমসাময়িক চিকিৎসা নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক এ.কে.এম. আখতারুজ্জামান, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, অ্যানেস্থেশিয়া বিভাগ, ডিভিশন হেড, পেইন মেডিসিন ডিভিশন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ। আমরা ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এখন তো এই সমসাময়িক সময় আসলে জ্বর হচ্ছে, অনেকের ব্যথা হচ্ছে, কিন্তু জ্বর যখনই হচ্ছে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না যে ডেঙ্গু নাকি চিকেনগুনিয়া। শুরুতেই আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই যে চিকেনগুনিয়া রোগটি আসলে কি? ধন্যবাদ আপনাকে। দেখুন দর্শক, চিকুনগুনিয়া যে রোগটির একটি অনেক পুরনো ইতিহাস আছে। সেই 1952 সালে তানজানিয়া, সে আফ্রিকার একটি কান্ট্রিতে এই রোগটি প্রথম প্রাদুর্ভাব দেখা যায়। এবং এই চিকুনগুনিয়া শব্দটির অর্থ বেন্ডিং, মানে একজন লোকের যখন এই চিকুনগুনিয়া জ্বরটি হয় অথবা তার যখন পেইন শুরু হয় তখন অলমোস্ট উনি বেন্ডিং হয়ে যায়, উনি হাঁটতে পারছেন না। উনি একটা সবল সুস্থ মানুষ, জ্বর হচ্ছে, উনি একটি লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। এই যে এই বেন্ডিং, এই শব্দ থেকেই চিকুনগুনিয়ার শব্দটি উৎপত্তি। এখন এই যদি আমরা এই ইতিহাস চিন্তা করি, তারপরে আসি কেন বাংলাদেশের কোনো ইতিহাস আছে কিনা। বাংলাদেশে 2008 সাল থেকে চিকুনগুনিয়ার কিছু প্রাদুর্ভাব দেখা যায়। এরকম একটি এপিডেমিক আকারে শুরু হয়েছিল 2017 সালে, তারপর থেকে একটু কমিয়ে গিয়েছিল এবং বর্তমান বছরে চিকুনগুনিয়ার হারটি অনেক অনেক বেশি দেখা যাচ্ছে, প্রাদুর্ভাবটি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চিকুনগুনিয়া অথবা ডেঙ্গি যে রোগটি, এই রোগটি কিন্তু শুধুমাত্র আমাদের দেশেই প্রিভ্যালেন্ট না, আমাদের দেশেই শুধু হচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যদি চিন্তা করি, সেই ইন্ডিয়া, থাইল্যান্ড অথবা মায়ানমার, ইভেন ইন দ্য সিঙ্গাপুর, তাদেরও কিন্তু এই ডেঙ্গি এবং চিকুনগুনিয়াতে একটি বড় জায়গাটি আছে। স্যার, যেহেতু আমরা চিকেনগুনিয়া নিয়ে আজকে আলোচনা করছি, আমাদের অনেক দর্শকই আসলে বুঝে উঠতে পারেন না যে সে আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে না চিকেনগুনিয়াতে। দুটো রোগের মধ্যে যে জ্বর আছে, আসলে পার্থক্য কিভাবে করবে? দেখুন যে এইরকম একটি যখন চিকুনগুনিয়া অথবা ডেঙ্গি অথবা জিকা, এই যে তিনটি রোগ, এই তিনটি রোগের যে বাহক বা যে যার মাধ্যমে আমাদের শরীরে আসে সেটি হচ্ছে মশা, এডিস মশা। অথবা এই এডিস মশাটি যেহেতু তিনটি রোগকেই ক্যারি করে, তিনটি রোগ ভেক্টর হিসেবে কাজ করে, যে সময়টি ডেঙ্গি প্রাদুর্ভাব ডেভেলপ করে ওই সময় চিকুনগুনিয়াটাও হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে একটু পার্থক্য আছে। যাদের ডেঙ্গি হয় তাদের কিন্তু ইউজুয়ালি জ্বরটি একটু অনেক বেশি প্রকোপ থাকে, তার সঙ্গে মাথা ব্যথা অথবা তার সঙ্গে এটা থাকে, কিন্তু জয়েন্ট পেইনটা ডেঙ্গিতে কম হয়। সবচেয়ে বেশি জয়েন্ট পেইন হয় চিকুনগুনিয়া, জিকাটা একটু অন্য ধরনের রোগ চিন্তা করি আমরা। তাহলে এই জায়গাটি যদি আমরা চিন্তা করি, প্রথমেই চিন্তা করতে হবে 2 দিন জ্বর হচ্ছে, জ্বর কিন্তু অনেক দিন ধরে থাকে না, 1 থেকে 2 দিন, তারপরে শুরু হয় তার জয়েন্ট পেইন, স্পেশালি লেগ পেইন অথবা হ্যান্ডস পেইন যাদের শুরু হয়, এবং এটি যত দিন যাতে কন্টিনিউ করে। ডেঙ্গির কিন্তু এই ব্যথাটা কন্টিনিউ করে, সাধারণত একটু ডেঙ্গুর সঙ্গে একটু জ্বর থাকে, দুর্বলতাগুলো বেশি থাকে। স্যার, চিকেনগুনিয়া যখন হয়ে থাকেন, একজন রোগী আসলে কি টেস্ট করবেন? এটি একটি দেখেন যে আমরা যদি কদিনের একটু ট্রেন্ড দেখি, আমরা আগে ডেঙ্গি যখন টেস্ট করতে দিতাম, আমরা সবাই আমার মনে হয় জনতা আমাদের দেশের জনগণ জেনে গেছেন অলরেডি, আমরা বলি যে অ্যান্টিবডি টেস্ট করা যায়, আইজিজি অথবা আইজিএম যে অ্যান্টিবডি টেস্ট করা, আমরা এই টেস্টটি করে থাকি আইসিটি দিয়ে, মানে একটি টেকনিক্যাল পদ্ধতি, সেটা আমরা এবার করে থাকি। কিন্তু যখন আমরা এবার চিকুনগুনিয়াটা দেখলাম, চিকুনগুনিয়াতে কিন্তু আইসিটিতে নেগেটিভ আসছে, কিন্তু যখন তার পিসিআর করছি, যখন তার পলিমারাইজড রিয়াকশন টেস্ট যখন করা হচ্ছে, যখন একটি ব্যাকটেরিয়াকে অনেকগুণ পলিমারাইজ করে অনেকগুণ করা হচ্ছে, সেই পিসিআর টেকনোলজিতে কিন্তু এটা কিন্তু ধরা পড়ছে। আমার পেইন ক্লিনিকে অনেক রুগী আসছেন যে রুগীদের
জ্বর হচ্ছেন, ব্যথা হচ্ছেন, আমরা ব্যথায় তাকে ক্লিনিক্যালি তাকে ডায়াগনোসিস করছি অ্যাজ এ চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, কিন্তু তার হয়তো আইজিজি অথবা আইজিএম নেগেটিভ, কিন্তু যখন আমরা তাকে পিসিআর করছি, পিসিআর কিন্তু পজিটিভ আসছে। অতএব আমার মনে হয় যে প্রথম থেকেই আইসিটি, আইজিজি এবং আইজিএমটা না করে পিসিআর পদ্ধতিতে এই রোগ নির্ণয় করা যায়, কারণ পিসিআরটা অনেক সেন্সিটিভ, অনেক স্পেসিফিক। অতএব আইসিটি না করে এই পিসিআর করা যেতে পারে। শুরুতেই আমরা পিসিআর করে নিব। স্যার, এই যে চিকেনগুনিয়া নিয়ে আমরা কথা বলছি, আপনি তো পেইন মেডিসিন নিয়ে অনেকদিন কাজ করছেন, আসলে পেইন মেডিসিনে এই চিকেনগুনিয়ার চিকিৎসায় রোল কি বা ভূমিকা কি? দেখুন, আমরা ওই আবার যেভাবে বলতে চাই যে যখনই একটি রোগীর চিকুনগুনিয়া আর্থ্রাইটিস অথবা চিকুনগুনিয়া ফিভার যখন ডায়াগনোসিস হবে, তাকে আমরা দুভাগে ভাগ করে ফেলি। একটি হচ্ছে অ্যাকিউট ফেজ, যখন জ্বরটি আসলো এবং জ্বর থেকে কয়েকদিন, এইরকম একটি সময় আমরা তাকে জেনারেল ম্যানেজমেন্টের দিকে চলে যাই। তাকে অনেক বেশি লিকুইড ফ্লুইড চলে যেতে পারে, মুখে অনেক তরল খাবার খেতে বলি এবং প্যারাসিটামল জাতীয় মেডিকেশনে রাখতে চাই। কেননা যখনই এই সময়টির প্রাদুর্ভাব হয়েছে ডেঙ্গি, অতএব এই ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার এই জায়গাটাতে মধ্যেই তাকে শুধুমাত্র এই কিছু মেডিকেশনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। তার 10 দিন বা 2 সপ্তাহ পর থেকে তখন আমরা অন্য জায়গাগুলো চলে যাবো। কেন, যেহেতু এই জয়েন্ট পেইন, অনেক সময় এই জয়েন্ট পেইনগুলোর জন্য স্টেরয়েড দিতে হতে পারে, অথবা কন্টিনিউয়াস যাদের পেইনগুলো থাকে 3 মাসের পরও, যেমন চিকুনগুনিয়া আর্থ্রাইটিস যা থাকছে, এই যে একটা রিউমাটয়েডিজম লাইক পেইন হতে পারে, মানে অস্টিও আর্থ্রাইটিস না বলে এটাকে রিউমেটিক আর্থ্রাইটিসের মতো একটি ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে। সেক্ষেত্রে অনেক সময় যে ডিএমআরডি যে আমরা ইউজ করতে থাকি, এরকম একটি মেডিকেশন লাগতে পারে। ইভেন অনেক সময় অল্প কদিনের জন্য, 5 থেকে 7 দিনের জন্য একটা স্টেরয়েড লাগতে পারে। সেই জন্যই আমরা যে রুগীটাকে পাবো, প্রথমেই কোন ফেজে আছে সেটাকে ঠিক করে ফেলি, অ্যাকুইট অ্যান্ড ক্রনিক। যখন উনি অ্যাকুইট ফেজে আছে একজনের চিকিৎসা করলাম, যখন উনি ক্রনিক ফেজে আছে তাদেরকে রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার একটু জীবনযাপনের হেল্প করা, সে অ্যাক্টিভ থাকা এবং মেডিকেশনগুলোকে কন্টিনিউ করা। স্যার, আমরা কিন্তু একদম খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে জানলাম যে চিকেনগুনিয়া হলে আসলে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং চিকিৎসার বিষয়েও আমরা জানলাম। স্যার, যে পরীক্ষার বিষয়টা আপনি বলছিলেন, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে করতে হবে কিনা? দেখুন, পিসিআরটি নির্দিষ্ট সময়ের ভিতরেই, মানে যদি আমরা প্রথম 7 দিনে যদি এই টেস্টটা করতে পারি, তাহলে পজিটিভ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে কিন্তু এটাকে নেগেটিভের দিকে চলে যায়। অতএব আমরা যখন একটা জ্বর হবে, জ্বরের 2 দিন হয়তো অনেক জ্বর, মাথা ব্যথা, জয়েন্ট পেইন, আমরা তাকে ডেঙ্গি এবং ডেঙ্গির জন্য আইসিটি আর এর জন্য পিসিআরটা করতে পারি। স্যার, চিকেনগুনিয়া যদি অনেক সময় দেখা যায় যে চিকিৎসা নিতে অনেকটাই দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আসলে রোগীদের কোনো জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, এটা চিকুনগুনিয়া রোগটি যখন একটি লাইফ লং অ্যান্টিবডি ডেভেলপ করে, যেমন ডেঙ্গি নিয়ে যেমন আমাদের ভয় থাকে যে ওই স্ট্রেনের যদি সেকেন্ড টাইম যখন অ্যাটাক হয় তার ডেঙ্গি শক সিনড্রোম ডেভেলপ করতে পারে। চিকুনগুনিয়াতে কিন্তু এই সম্ভাবনাটা নাই। যার জীবনে একবার চিকুনগুনিয়া হয়েছে, তার সারা জীবনের জন্য উনি একটি জাস্ট একটা তার নিজস্ব ইমিউনিটি ডেভেলপ করে ফেলে, তার সেকেন্ড টাইম হওয়ার সম্ভাবনা নাই। এটি একটি ভালো দিক। কিন্তু যেহেতু দুটি জ্বরই এখন প্রিডমিনেন্ট, অতএব প্রথম দিকের চিকিৎসাটা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। তার ডেঙ্গি শক সিনড্রোম অথবা ডেঙ্গির জন্য অন্য এনএসাইড বা অন্য স্টেরয়েড জাতীয় মেডিকেশন না দেওয়ার জন্য। পরের ফেজগুলোতে আমরা কিন্তু তাকে ফেজ আউট করে চিকিৎসাগুলো করতে পারি। ইভেন তার জয়েন্ট পেন এমনও হতে পারে, আমরা জয়েন্টে কিন্তু ইন্টারভেনশনগুলো করে থাকি, বিভিন্ন ধরনের ইন্টারভেনশনও তাকে র্যাপিড রিকভারি এবং হেল্প করতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দর্শক, কথা বলছিলাম চিকেনগুনিয়া ও সমসাময়িক চিকিৎসা নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। এখন জ্বরের প্রাদুর্ভাব হয়েছে এবং জ্বর হলে অবশ্যই কাল বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। জীবনযাত্রা খাদ্যাভ্যাসে পরিবর্তনের সাথে সাথে চিকিৎসক যেই আমাদের পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করব। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের আজকের পর্ব, বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।